আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচের স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। তো আমরা ধারাবাহিকভাবে ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন নাম্বার অনুসারে, অর্থাৎ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে প্রশ্ন অনুসারে তোমাদেরকে সাজেশন দিচ্ছিলাম শেষ সময়ের জন্য, এবং একটা করে উদাহরণ তোমাদেরকে সলভ করিয়ে দিচ্ছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা 3 নাম্বার প্রশ্নের সাজেশন নেব এবং সামারি রাইটিং, অর্থাৎ আমাদের 3 নাম্বার প্রশ্নে যেটা রয়েছে সেটা হচ্ছে সামারি রাইটিং। কোশ্চেন নাম্বার 3-তে 3 প্যাসেজ থেকে আমাদের সামারি লিখতে হবে, এবং সামারির জন্য আমাদের একটা সাজেশন, খুব সুন্দরভাবে সাজেশন রয়েছে, এবং সেই সাজেশনের উপরে আমরা 6টা সাজেশন ও এর উপরে আমাদের সামারি তোমাদেরকে উপহার দেব ইনশাল্লাহ। সো সামারি কিভাবে লিখতে হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব, এবং এবং সামারির শেষে আমাদের এই সামারির যে সমাধানটুকু সেগুলো আমরা নিব ইনশাল্লাহ এই ক্লাস থেকে। তো আজকের এই ক্লাসটি তুমি যদি করো তাহলে সামারি রাইটিং এর যেই মার্কটুকু রয়েছে, অর্থাৎ সামারি রাইটিং এ তোমাদের যেই মার্ক থাকে 10 মার্ক, সেই 10 মার্ক ইনশাল্লাহ তোমরা কভার করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। সর্বপ্রথম আমরা সামারি রাইটিং এর জন্য যেই কয়েকটা প্যাসেজ, 3 প্যাসেজ তোমাদের পড়তেই হবে, সেই প্যাসেজগুলো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। দেখো, এইখানে প্রশ্ন নাম্বার 3-এ আমরা যেই সামারির জন্য যেই প্যাসেজ কয়েকটা পড়বো সেগুলো হচ্ছে এইখানে দেওয়া রয়েছে। এখানে 6টা প্যাসেজ, এই 6টা প্যাসেজ যদি তোমরা সমাধান করতে পারো ভালোভাবে, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে। দেখো, এই যে 1 নম্বরে রয়েছে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, এটা একটা প্যাসেজ। আরেকটা প্যাসেজ হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটল সেড ড্যাশ ড্যাশ ড্যাশ, এইটা একটা প্যাসেজ। আরেকটা হচ্ছে আই ওয়ান্ট টু রাইট দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ডস অ্যাবাউট গাজা, ওই যে তোমাদের শেষের দিকে দেখবা যে প্যাসেজগুলো পাবা ইনশাল্লাহ। তারপরে দ্য অরফানেজ ইজ হাই ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা হচ্ছে একটা প্যাসেজ। এই 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 কয়েকটা হচ্ছে আমি তোমাদের প্যাসেজের সামনের অংশ, অর্থাৎ 2-3টা ওয়ার্ড তোমাদেরকে দিয়ে দিচ্ছি যাতে তোমরা এই প্যাসেজগুলো খুঁজে বের করে পড়তে পারো। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট এ নেশন, এটার বাকি অংশ। তারপরে হচ্ছে 6 নম্বরে, অর্থাৎ লাস্ট যেটা প্যারাগ্রাফ তোমরা পড়বা বা প্যাসেজ পড়বা, সেটা হচ্ছে মেনি চিলড্রেন স্টার্টস বুলিং। এই যে তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে বুলিং নিয়ে কিছু পার্টস রয়েছে, সেই পার্টগুলো তোমরা অর্থাৎ লেসন গুলো তোমরা আলোচনা করবে বা পড়াশোনা করবে। আর যেহেতু তোমাদের শেষ সময়, এই সময়ের মধ্যে তোমরা তোমাদের এই যেই প্যাসেজ কয়েকটা আমি আলোচনা করলাম বা বললাম, এই প্যাসেজ গুলো তোমরা কি করবে, এই প্যাসেজ গুলো তোমাদের বই থেকে বের করে বাংলা অর্থ সহ পড়ে নেবে, এবং আমি এর উপরে যে সামারিটুকু তোমাদের তৈরি করেছি সেইগুলো তোমাদের দেব, এবং সামারি রাইটিং এর কিছু নিয়ম তোমাদেরকে বলে দেব। চলো, সর্বপ্রথম আমরা 1 নাম্বার যেই সামারিটা, সেটা দেখো, তোমাদের প্যাসেজ আর খুঁজতে হবে না বই থেকে, আমি এখানে তোমাদের প্যাসেজ দিয়ে দিয়েছি এবং তার উপরে সুন্দর করে একটা সামারি লিখে দিয়েছি। দেখো, বলা হচ্ছে এখানে যে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, আমরা বিভিন্ন কারণে টাকা ব্যয় করি। উই বাই ফুডস, আমরা খাবার কিনি। ক্লথস, কাপড় চোপড় কিনি। এন্ড এভরিডে এসেনশিয়ালস, প্রত্যেক দিনের অর্থাৎ প্রাত্যহিক জীবনের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা কিনে থাকি। পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, এন্টারটেইন পিপল, ট্রাভেল টু প্লেসেস, হেল্প আদার্স ইন নিড অর ইনভেস্ট ইন বিজনেস। তাহলে আমরা আর কি কি করি? পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, বিভিন্ন সার্ভিসের জন্য আমরা টাকা পে করি। তারপর হচ্ছে এন্টারটেইন করার জন্য, মানুষকে এন্টারটেইন করার জন্য বা এন্টারটেইনমেন্ট নেওয়ার জন্য। ট্রাভেল টু প্লেসেস, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। হেল্প আদার্স, প্রয়োজনে মানুষদেরকে সাহায্য করার জন্য। ইনভেস্ট বিজনেস, আমরা বিজনেস করার জন্য। ঠিক আছে, বিজনেসে ইনভেস্ট করার জন্য আমরা টাকা ব্যয় করে থাকি। তারপরে এন্ড বলছে দাস স্পেন্ড মানি এভরিডে। আচ্ছা, তার কারণেই আমরা কি করি? টাকা ব্যয় করি। ইনফ্যাক্ট এমনকি স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টাকা স্পেন্ড করা। স্পেন্ডিং মে মেক আস হ্যাপি
or unhappy depending on how and why we spend. আচ্ছা, এই যে টাকা ব্যয় করা সেটা আমাদের কি করে, সুখী করে অথবা অসুখী করে, ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড, আমরা কিভাবে এবং কেন সেইটা ব্যয় করি। এই যে আমরা যে ব্যয় করি এটা আমরা আমাদের কখনো কখনো হ্যাপি করে, কখনো আনহ্যাপি করে, এবং এটা কিসের উপর নির্ভর করে, আমরা কেন ব্যয় করছি এবং কিভাবে ব্যয় করছি। ঠিক আছে? আচ্ছা, when we spend money on things that we need and within our limit, it is good. যখন আমাদের টাকাটা ব্যয় করি বিভিন্ন জিনিসের কারণে, যেটা আমাদের প্রয়োজন এবং আমাদের লিমিটের মধ্যে, তখন এটা গুড। when it becomes a compulsive behavior, it makes life stressful. যখন এটা কম্পালসিভ বিহেভিয়ার, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, যে একটা মানে কি বলবো, তুমি আটকাতে পারো না যে অভ্যাসটা, অ্যাগ্রেসিভ বা এটা একটা মানে অভ্যাস হয়ে যায়, বাজে অভ্যাস হয়ে যায়, তখন এটা ইট মেক্স লাইফ স্ট্রেসফুল। ওকে, অর্থাৎ অসুখী করে বা স্ট্রেসফুল করে, অনেক ক্লান্তিকর করে। unnecessary spending or spending beyond one's means has some bad effect. আচ্ছা, unnecessary spending অর্থাৎ আমার প্রয়োজন না একটা জিনিস, তারপরেও আমি ব্যয় করছি, এই জিনিসটা হচ্ছে মানুষের জীবনে একটা ব্যাড ইফেক্ট ফেলে, এটা বলছে এখানে। ফর ওয়ান থিংস, একটা কারণে, একটা বিষয়ের জন্য, ইট মে লিড টু ফিনান্সিয়াল রুইন অর ডেট। ঠিক আছে, যে কখনো কখনো এটা আমাদের কি করে, ফিনান্সিয়াল রুইন, আমাদের অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে ফেলে এবং আমাদের ঋণের মধ্যে নিয়ে যায়। ফর অ্যানাদার, অন্য একটা কারণে, ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, এটা পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। পিপল হু ওভার স্পেন্ড, যারা ওভার স্পেন্ড করে, আর নেভার স্যাটিসফাইড। যারা ওভার স্পেন্ড করে অর্থাৎ অতিরিক্ত টাকা ব্যয় করে, তারা নেভার স্যাটিসফাইড, তারা নিজেকে কখনো কখনো নিজেরা শান্তি পায় না, অর্থাৎ স্যাটিসফাইড না। ঠিক আছে? উইথ হোয়াট দে হ্যাভ, তারা তাদের কাছে যা থাকে সেটা নিয়ে তারা স্যাটিসফাইড না, তাদের আরো চাই, আরো চাই। এটা তো প্রত্যেক মানুষেরই গুণ যে যা থাকবে তার থেকে আরো বেশি চাবে, কিন্তু কিন্তু এই কিছু মানুষ রয়েছে যাদের ওভার স্পেন্ড করে অভ্যাস, তারা এই আনস্যাটিসফাইড, এবং কিসের উপরে আনস্যাটিসফাইড, তাদের কাছে যা রয়েছে তার থেকে আরো বেশি কিছু নেওয়ার জন্য তারা আনস্যাটিসফাইড। ঠিক আছে? দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, ফ্যাশন আইটেমস, ডিজাইনার ক্লোথস এটসেট্রা। তারা কি করে, তারা সবসময় ব্র্যান্ডের পিছনে ছোটে, আমার ওই ব্র্যান্ডের কাপড় লাগবে, ওই ব্র্যান্ডের এই জিনিস লাগবে, ফ্যাশনের পিছনে ছোটে, ডিজাইনার ক্লোথস, একটা ভালো ডিজাইনের কাপড় চোপড়, মানে ডিজাইনের পেছনে ছোটে আর কি। ওভার এ পিরিয়ড অফ টাইম ইট বিকামস অ্যান এডিকশন হুইচ মে ইভেন্চুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম। এমনকি সময়ের ব্যবধানে এই জিনিসটা মানুষের মানসিক সমস্যার তৈরি করতে পারে, এবং এটাই হচ্ছে আমাদের প্যাসেজ। এবং এই প্যাসেজ থেকে আমরা কি বুঝলাম সেটা আমরা লিখবো কি, তোমার সামারি লেখার একটা সুন্দর ওয়ে আছে, সেই ওয়েটা যদি তোমরা একটু ভালোভাবে ধরতে পারো আমার এই কথাগুলোর মধ্য থেকে, তাহলে ইনশাল্লাহ সামারি রাইটিং এর যে 10 মার্ক, এই 10 মার্ক তুমি খুব সুন্দরভাবে কভার করতে পারবে এই তোমার এইচএসসি পরীক্ষায় ইনশাল্লাহ। তো দেখো, সামারি রাইটিং এর ক্ষেত্রে তোমাকে লিখতে হবে 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তোমাকে লিখতে হবে। 3 ভাগের 1 ভাগ কেমন, যে এখান থেকে তুমি ওয়ার্ড কাউন্ট করবা, এই লাইনের মধ্যে কয়টা ওয়ার্ড রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ওয়ার্ড রয়েছে। আমার এখানে লাইন কয়টা আছে এইটা হিসাব করবো আমরা। এই যে ধরে ধরে প্রত্যেক লাইনে হিসাব করতে হবে এমনটা না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর আরেকটার অর্ধেক আছে, 8 15 কত হয় আমি একটু হিসাব করি। আচ্ছা, এখানে আমি করি, 15 8 50 40 0 8 কে 8 12 120। ওকে, 120, আর এখানে ধরো 4টা ওয়ার্ড,
সরি 5টা ওয়ার্ড, 5টা 1 2 3 4 5 6 6টা, অর্থাৎ 126টা ওয়ার্ড রয়েছে এইখানে। এই প্যাসেজের মধ্যে 126টা ওয়ার্ড রয়েছে। এটাকে তুমি 3 ভাগ করবা, 3 ভাগ করে যত হয়, 3 ভাগ করে যত হয় সেই ওয়ার্ডে তুমি এই প্যাসেজটা লিখবা, সরি সামারিটা লিখবা। বুঝতে পারছো? আচ্ছা, এইখানে দেখো সেম তোমার এখানে এই যতটুকু দেওয়া রয়েছে তার 1/3 আমরা এখানে লিখেছি। অনেক সময় তুমি চোখের আইডিয়াতে লিখতে পারো, অনেক সময় ওয়ার্ড হিসেব করে লিখতে পারো, অনেক সময় তুমি লাইন হিসেব করে লিখতে পারো। ঠিক আছে, আমরা এখানে কয়টা, ধরো 9টা পেয়েছি, 9টা অথবা 10টা এখানে লাইন পেয়েছি। ঠিক আছে, 10টা অথবা 9টা লাইন পেয়েছি। তার 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ তোমাকে লিখতে হবে। এখানে দিয়েছে কয়টা, 4 4.5টা লাইন দিয়েছে। ঠিক আছে, ওয়ার্ড হিসেব করলে হয়তো বা তার থেকে আরো কম হইতে পারে। সো এখানে কি সামারিটা দিয়েছে সেটা আমরা একটু দেখি। পিপল স্পেন্ড মানি ফর ভেরিয়াস পারপাসেস such as buying necessities, paying for service, traveling, helping others and investing in business। এই যে দেখো আমাদের এখানে এই যে এভরিডে এই পর্যন্ত আমরা 2 লাইনের মধ্যে যা পড়েছি তা কিন্তু একটা সেন্টেন্সের মধ্যেই তারা শেষ করে দিয়েছে। অর্থাৎ এখানে 2-3টা লাইনের পরে, 2-3টা লাইনের মধ্যে, এই যে প্যাসেজের মধ্যে 2-3টা লাইনের মধ্যে কিন্তু তারা একটা জিনিস বুঝিয়েছে যে মানুষ অর্থ ব্যয় করে বিভিন্ন রিজনে। কিন্তু এখানে সামারির ক্ষেত্রে এসে দেখো যে প্রথমে একটা সেন্টেন্সের মধ্যেই কিন্তু সেই 2-3টা লাইন নিয়ে এসেছে, যে এখানে ইয়ে করেছে যে মানুষ টাকা ব্যয় করে বিভিন্ন কারণে, তারা পেইং ফর সার্ভিসেস, ট্রাভেলিং, তারপর হচ্ছে হেল্পিং আদার্স, বিজনেসের জন্য। ঠিক আছে, এই তো স্পেন্ডিং ইজ এ ন্যাচারাল পার্ট অফ লাইফ অ্যান্ড it can bring happiness when done wisely and within one's means। অর্থাৎ একজনের সাধ্যের মধ্যে যদি টাকা ব্যয় করে তাহলে সে হ্যাপিলি লাইফ লিড করতে পারবে। ঠিক আছে, তারপরে হচ্ছে however excessive or unnecessary spending may lead to debt, family problems and stress। মানুষের রেকলেসলি অর্থাৎ বিশৃঙ্খল ভাবে বা উচ্ছৃঙ্খল ভাবে অথবা সাধ্যের বাইরে যদি টাকা ব্যয় করে তাহলে একজনের জীবনে সমস্যা বয়ে নিয়ে আসতে পারে। এবং সমস্যাগুলো কি কি, যে ফ্যামিলি প্রবলেম, স্ট্রেস এবং হচ্ছে ঋণের তৈরি করতে পারে, ঋণের বোঝা তোমার মাথায় আনতে পারে। পিপল হু ওভার স্পেন্ড অফেন রিমেন ডিসস্যাটিসফাইড অ্যান্ড বিকাম এডিক্টেড টু লাক্সারিয়াস ব্র্যান্ডস অ্যান্ড ফ্যাশনেবল আইটেমস। ঠিক আছে, তো যে অতিরিক্ত ব্যয় করে সে কিসের পিছনে ছোটে, ব্র্যান্ডের পিছনে ছোটে এবং ফ্যাশনেবল আইটেমের পিছনে ছোটে। আচ্ছা, ইন দ্য লং রানের ক্ষেত্রে অর্থাৎ লং টাইমের ক্ষেত্রে এই কম্পালসিভ স্পেন্ডিং ক্যান ক্রিয়েট সিরিয়াস সাইকোলজিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল প্রবলেম। অর্থাৎ এই যে এখানে দেখো ফিনান্সিয়াল প্রবলেম, এই যে এইখানে ফর অন থিং এখানে এই সমস্যাগুলো নিয়ে আসে। এরপরে হচ্ছে পিপল ওভার স্পেন্ড, তারা স্যাটিসফাইড না, তারা কি করে ব্র্যান্ডের পেছনে ছোটে। এই মেইন টপিকগুলো, মেইন বিষয়গুলো তোমরা তুলে নিয়ে আসবা। তোমরা যেটা করো যে এই যে প্রথম থেকে এখানে প্রথম একটা সেন্টেন্স দেই, তারপরে 2-3টা সেন্টেন্স পরে এইখান থেকে আরেকটা সেন্টেন্স আমরা তুলে দেই, তারপরে মাঝখান থেকে আরো একটা সেন্টেন্স তুলে দেই, এরপরে শেষের দিক থেকে 2-3টা সেন্টেন্স তুলে দেই। আসলে ভাই এইভাবে সামারি লিখতে হয় না। সামারিটা লিখতে হবে, তোমাকে আগে বুঝতে হবে প্যাসেজের মধ্যে কি বলেছে, তারপরে ওই প্যাসেজের মধ্য থেকে তোমাকে মেইন কয়েকটা পয়েন্ট বের করতে হবে, ওই পয়েন্টগুলোই তোমাকে তুলে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এমনটা দেখো পরের প্যাসেজে হয়েছে। তো এটা আমরা 1 নাম্বারটা শেষ করলাম। আমি পরের গুলো খুব দেখাবো না, তো পরেরটাতে জাস্ট আমি তোমাদের একটা বিষয় ধরিয়ে দিব। এখানে কি বলছে 2 নাম্বার, যে গ্রিক ফিলোসোফার এরিস্টটলকে নিয়ে এখানে একটা লেখা হয়েছে, অর্থাৎ প্যাসেজ রয়েছে। গ্রিক ফিলোসোফার এরিস্টটল said man is by nature a social animal। আচ্ছা, মানুষ কি একটা সামাজিক জীব, মানুষ সামাজিক জীব। ঠিক আছে, মানুষ হচ্ছে সামাজিক জীব। what the mean was that man by instinct seeks company of others and establishes relationship much like most animals of the wild
ফর কম্পানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। বলছে যে মানুষ একটা সামাজিক জীব, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল, সামাজিক জীব। হোয়াট হি মিন, সে কি বুঝিয়েছে যে মানুষ একটা সামাজিক ক্রিয়েচার, সৃষ্টি, এবং সে কি খুঁজে, সবসময় কোম্পানি খুঁজে, সঙ্গী খুঁজে, এবং মানুষের এবং রিলেশনশিপ তৈরি করে, সম্পর্ক তৈরি করে, ঠিক আছে। এবং আর কি করে, যেমনটা যেমনটা বনের পশু পাখিও করে, বনের পশু পাখির সঙ্গী খোঁজে তাদের কিসের জন্য, ফিজিক্যাল অথবা ইমোশনাল সাপোর্টের জন্য। তারপরে বলছে যে আনলাইক দ্য অ্যানিমেলস, হাউএভার ম্যানস রিলেশনশিপ give meaning to his existence and inspires him to do well in education, in workplace, or in a profession that he pursues. বলছে যে মানুষ পশু পাখির মতো সম্পর্ক তৈরি করলেও তাদের সম্পর্কের মধ্যে কি আছে, একটা এক্সিস্টেন্ট আছে, হিজ এক্সিস্টেন্স মানে অস্তিত্ব আছে। তারপরে হচ্ছে অনুপ্রেরণা আছে, কিসের জন্য অনুপ্রেরণা আছে, কোন ভালো কিছু করার জন্য অনুপ্রেরণা আছে। এবং সেই ভালো কিছু করবে কোথায়, পড়ালেখার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, কাজের জায়গা যেখানে রয়েছে, ওয়ার্ক প্লেসের মাধ্যমে, জায়গায় ওয়ার্ক প্লেসে, তারপর হচ্ছে তার প্রফেশনে, অর্থাৎ তার যেই পেশা, সেই পেশার মধ্যে সেই ভালো কিছু করতে পারে। তার মানে প্রথম প্যারাগ্রাফে আমরা বুঝতে পারলাম যে এখানে মানুষ সামাজিক জীব, এবং পশু পাখি যেমনটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করে, মানুষও তৈরি করতে পারে। এবং যদিও পশু পাখি সম্পর্ক তৈরি করে, কিন্তু মানুষ আরো ভালো কিছু করার তৈরি করে, চেষ্টা করে, ঠিক আছে। তো এটাই কিন্তু এখানে বুঝিয়েছে। তারপরে বলেছে রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ। মানুষের সম্পর্ক কিভাবে তৈরি হতে পারে, পারিবারিক, রক্তের মাধ্যমে এবং ম্যারেজের মাধ্যমে, ঠিক আছে। সাম আর সোশ্যাল লাইক the ones we have with friends, and some are made in school where we form close bonds with classmates and teachers. আমরা অনেক সময় কি করি, যে সোশ্যাল, আমরা সামাজিক ভাবে অনেকে সম্পর্ক তৈরি করি, ফ্রেন্ড তৈরি করি। আবার অনেকেই আমরা স্কুল বা এই যে স্কুলিং বলতে কি বোঝায়, স্কুল বলতে তোমার যেখানে পাঠদান করানো হয় সেটাকে স্কুল বলা হয়। স্কুল কোথায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই জায়গাগুলোতে আমরা ফ্রেন্ডস এবং টিচারদের সাথে সম্পর্ক তৈরি করি। রিলেশনশিপস ক্যান অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্কপ্লেস, হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। যে রিলেশনশিপ কি করে, ফস্টার করে, মানে কোনো কিছু তীব্রতা বাড়ায় বা এটার গতি বাড়ায়, ঠিক আছে, ফস্টার করে। ইন ওয়ার্কপ্লেস, রিলেশনশিপ কখনো কখনো মানে এটা ডাইনামিক, চেঞ্জ হইতে পারে, একটা থেকে আরেকটা রূপান্তরিত হতে পারে। হুইচ ইজ কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, এটা হচ্ছে প্রফেশনাল থেকে সামাজিক একটা সম্পর্কের মধ্যে চলে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে এগুলো হচ্ছে হয়তো তোমরা বুঝতে পারতেছো না, তো জিনিসগুলো বুঝো যে আসলে সম্পর্ক নিয়ে এই এরিস্টটল কিন্তু এখানে এই কথাগুলো বলছে। আমি আর পড়তেছি না, তো তোমরা আগেরটার মতো কি করবা, লাইন হিসেব করবা, লাইনের মধ্যে ওয়ার্ড হিসেব করবা, করার পরে 3 ভাগের 1 ভাগ তোমরা লিখে ফেলবা, ঠিক আছে। 3 ভাগের 1 ভাগ তোমরা লিখে ফেলবে, 3 ভাগের 1 ভাগ লিখবা। এই দেখো এখানে কি বলছে সামারির মধ্যে, অ্যাকর্ডিং টু এরিস্টটল। দেখো এই যে এখানে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটল সেড, এত কিছুর কোনো প্রয়োজন নাই, তুমি এটা শর্ট করে লিখে দিবা, অ্যাকর্ডিং টু এরিস্টটল, এরিস্টটলের মতে। ওকে, তাহলে ওই জিনিসটাই বুঝাইলো। ম্যান ইজ naturally a social being who seeks relationships and forms relationships for their physical and emotional support. মানুষ সামাজিক জীব, তারা সম্পর্ক তৈরি করে কিসের জন্য, ফিজিক্যাল এবং মেন্টাল সাপোর্টের জন্য, ঠিক আছে। আনলাইক অ্যানিমেলস ড্যাশ ড্যাশ ড্যাশ, এই যে এই জিনিসগুলো তোমরা একটু পড়বা, যে একই জিনিস আমি যেগুলো বললাম সেইগুলোই খুব শর্ট করে এখানে দেওয়া রয়েছে। তো আমি এই ক্লাসটা লং করতে চাই না, কেননা এগুলো আমি পড়ে দিলে লাভ নাই, তোমরা নিজেরা পড়বা, পারলে বাংলা মিনিং তোমরা গুগল করবা। এটা এই আমাদের এই স্ক্রিনশট গুলো নিয়ে রাখবা, প্রত্যেকটা ইয়েতে আমি তোমাদের প্রত্যেকটাই দিয়ে দিচ্ছি। 3 নাম্বার, এটা 3 নাম্বারটা, আই ওয়ান্ট টু রাইট দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ডস অ্যাবাউট গাজা। এই যে ফিলিস্তিনের গাজা শহরকে নিয়ে
এখানে একটা দেওয়া রয়েছে, যেহেতু বর্তমান তোমার ফিলিস্তিন এবং ইসরায়েলের অনেক বড় একটা যুদ্ধ হইলো এবং এখানে ইরান রয়েছে। সো এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, তোমাদের এখানে আসতেও পারে। আর তোমাদের লেসনের মধ্যে কিন্তু নতুন করে গাজার যে ইতিহাস সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আসতেই পারে, এটা স্বাভাবিক। এরপরে দেখো, দ্য অরফানেজ ইজ হাই ইন ক্যারোলিনা মাউন্টেন্স, বা ক্যারোলিনা বা ক্যারোলিন মাউন্টেন্সে, পর্বতে অরফানেজ ইজ হাই, মানে অরফানেজ অনেক বেশি। ঠিক আছে, এটা সম্পর্কে একটা সামারি দেওয়া রয়েছে, তোমরা এটা খুব সুন্দরভাবে পড়ে নিবা অর্থ সহকারে। ঠিক আছে, অর্থ সহকারে পড়ে নিবা। এরপরে 5 নাম্বারটাতে দেখো, অ্যাডোলেসেন্স কনস্টিটিউটস এ নেশনস পোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। মানে অ্যাডোলেসেন্স অর্থাৎ কিশোর কিশোরীরা তারা একটা নেশন তৈরি করতে পারে বা গঠন করতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো মানে অ্যাডোলেসেন্সকে নিয়ে এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। সো এটা তোমরা পড়ে নেবা। এরপরে 6 নাম্বার অর্থাৎ সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে মেনি চিলড্রেন স্টার্টস বুলিং আদার্স উইদাউট ড্যাশ ড্যাশ ড্যাশ। এই যে বুলিং নিয়ে, অর্থাৎ মানুষকে যে খোঁচাখুচি করা, স্টুডেন্ট তোমরা অনেক সময় অনেকের নাম ভাঙো না, যে স্কুলে বা সরি তোমরা তো কলেজের স্টুডেন্ট, কলেজে গেলে একজনের নাম ভেঙে আরেকটা করো, একজনকে বিভিন্ন কথার মাধ্যমে বুলিং এর শিকার করো। তো বুলিং জিনিসটা তো বুঝো, ক্লাসরুমে তোমরা পড়েছো অনেকেই এই পার্টটা। তো এইখানে তোমাদের এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো এটা থেকে তোমরা এই সামারি পড়বা ইনশাল্লাহ। এই সামারিটুকু পড়ে তোমরা পরীক্ষার হলে যাবা, এই 6টা সামারি ইনশাল্লাহ এর মধ্যে থেকেই তোমরা কমন পাবা শতভাগ। তো তোমরা পরবর্তীতে আস্তে আস্তে এই টপিক গুলো নিয়ে আলোচনা আরো পাবে ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে তোমাদের আলোচনা আমরা করছিলাম, ইনশাল্লাহ তোমরা ভালো কিছুই পাবা আমাদের এইখান থেকে। সো ফারুক একাডেমি লেভেল আপ স্কুল এর সাথেই থাকবে। আর আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা ক্যাপশনে আমাদের বিভিন্ন গ্রুপের লিংক রয়েছে, সেই গ্রুপগুলোতে চাইলে তুমি যা ইচ্ছা তাই পোস্ট করতে পারো তোমাদের এইচএসসি পরীক্ষা ভালো করার লক্ষ্যে। যা ইচ্ছা তাই বলতে বাইরের কিছু না, তোমরা এইচএসসি তে ভালো করার লক্ষ্যে, অ্যাডমিশনে ভালো করার লক্ষ্যে যা জানতে চাও সবকিছু তোমরা পোস্ট করতে পারবা ইনশাল্লাহ। তো আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে নাও, আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা ক্যাপশনে তোমরা এই লিংকটা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তীতে ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থাকবে ইনশাল্লাহ। তো সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকো।